সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সানি পাওয়ার ভিশন গ্রুপ উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনারা জানেন, এই অনুষ্ঠান সামাজিক, অর্থনৈতিক এবং বিভিন্ন সূচকে দুর্বার গতিতে এগিয়ে চলা বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন, সম্ভাবনা, সংকট এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা করে থাকি। আর আজকে আপনাদের সাথে আছি আমি, জাভেদ কারদার। আজকের আলোচনার বিষয়বস্তু করোনায় বিপন্ন বাণিজ্য। এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব মাহমুদুর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক, গ্রাস সুপার গ্রুপ, এবং জনাব কাজী হাবিবুর রহমান, পরিচালক, মোহনপুর পর্যটন লিমিটেড। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই অনুষ্ঠানটি ফেসবুক লাইভ দেখতে চাইলে লগ অন করুন facebook.com/banglatv.tv। চলুন আমরা আলোচনায় চলে যাই। জনাব মাহমুদুর রশিদ, আপনি একটু বলবেন যে এই করোনাকালীন সময়ে পুরো বিশ্বে বাণিজ্যে ধস নেমেছে, আমাদের দেশও কিন্তু তাই। তা আপনার ব্যবসার পরিস্থিতি কি? আসলে এটা একটা বৈশ্বিক মহামারী, এখানে তো আমরা কেউ এটার বাইরে নই। তো করোনার যে পরিস্থিতি চলছে সেই গত মার্চ মাস থেকে 2019-এর মার্চ মাস থেকে মূলত বাংলাদেশে যে ইম্প্যাক্ট ক্রিয়েট হয়েছে সেখান থেকে আজ পর্যন্ত আসলে আমরা সবাই কিন্তু খুব স্ট্রাগল করছি। আমরা সবচেয়ে বেশি যে জিনিসগুলোকে স্ট্রাগল করছি সেটা হচ্ছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে কি হয়, হয়তো তার 1 মাস 2 মাস 3 মাস সার্ভাইভ করার হয়তো তার লিকুইডিটি থাকতে পারে, তার ক্যাপাসিটি থাকতে পারে, বাট ইট ওয়াজ কমপ্লিটলি আনসার্টেন, আনওয়ান্টেড যে হঠাৎ করে 1.5 বছর 2 বছর আমাদেরকে স্ট্রাগল করতে হবে। সো এখানে একটা হিউজ ওয়ার্কিং ক্যাপিটালের ফ্যাক্টর চলে আসছে, এখানে একটা হিউজ ট্রান্সফরমেশনের ব্যাপার চলে আসছে, এখানে একটা বড় চ্যালেঞ্জ চলে আসছে যে কনজিউমারদের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, বায়ারদের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, দেন প্রোডাক্টের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থেকে সেটাকে ডিজিটাল ট্রান্সফরমেশন বেশি করতে হচ্ছে। সো দেয়ার আর লট অফ চ্যালেঞ্জেস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমাদের সবার সামনে হচ্ছে মূল টার্গেট হচ্ছে সাস্টেনেবিলিটি, যে এনিহাউ এই স্ট্রাগলিং পিরিয়ডটাকে শেষ করা এবং দ্রুত একটা ভালো সময় আসতে যেন আবার এই ব্যবসাটা টিকে থাকে। সো আমরা এখন সবাই, আই বিলিভ সারা পৃথিবীর সকল প্রতিষ্ঠান একটা কাজেই কাজ করছে, সেটা হচ্ছে তারা সাস্টেনেবিলিটি অ্যাচিভ করার চেষ্টা করছে। জি, এই হচ্ছে আসলে আমাদের। জি, আমি একটু হাবিবুর রহমান সাহেব আপনার কাছে যেতে চাই। হাবিবুর রহমান, আপনি বলবেন, আপনি তো পর্যটন ব্যবসার সাথে জড়িত আছেন। এই লকডাউনের সময় কিন্তু আমরা দেখছি অনেক কিছুই বন্ধ রয়েছে, এতে অনেকেই কর্মসংস্থান হারিয়েছে। তো আপনার ব্যবসার কি অবস্থা? আপনারা জানেন সারা বিশ্বব্যাপী প্যান্ডেমিক চলতেছে, কোভিড-19। এই কোভিড-19-এর ছোবলে পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নেই যার দ্বারা আক্রান্ত হয়নি। আজকে দেখেন, প্রায় এই কোভিড-19-এ সারা বিশ্বে প্রায় 90 লক্ষ লোক মারা গিয়েছে। আমাদের পর্যটন ব্যবসার পাশাপাশি এক্সপোর্ট, গার্মেন্টস এক্সপোর্ট বিজনেস আছে। আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে যাদের সাথে বিজনেস রেগুলার করেছি, আমাদের অনেক অর্ডার ক্যান্সেল হয়ে গিয়েছে। দেখা গিয়েছে যে আমরা সুতা কিনেছি, সুতা কিনে নিটিং, ডাইং, প্রিন্টিং, কাটিং, সুইং করে ফিনিশিং পর্যায়ে চলে আসছি। বিদেশের লকডাউনের কারণে আমাদের সেই ফিনিশিং পর্যায়ের গুডস আমরা এক্সপোর্ট করতে পারিনি। আমার ব্রাজিলে রবিটেক্স নামে একটা বায়ার আছে, ওরা সবচেয়ে বড় বায়ার আমাদের। প্রতি বছর প্রায় ওরা আমাদের কাছ থেকে 10 থেকে 15 লক্ষ ডলার মূল্যের মাল আমাদের কাছ থেকে ওরা নেয়। আমরা সেই বায়ারটাকে হারিয়েছি। আমার মতে এরকম অনেক প্রতিষ্ঠান যাদের ফিনিশ গুড এক্সপোর্ট করতে পারেনি। তারপর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হলো আমাদের পর্যটন খাত। আমাদের মোহনপুর পর্যটন, এটা একটা নতুন উদ্যোগ আমাদের বিল্ডেক্স গ্রুপের। এইখানে আমাদের প্রায় 100 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট। আপনারা জানেন যে প্যান্ডেমিক সিচুয়েশনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পর্যটন খাত। এখানে এই পর্যটন খাতগুলো ডিপেন্ড অন অনলি টুরিস্ট না থাকলে আমাদের এই পর্যটনগুলো, তাদের কোনো বিজনেস চলে না। বিজনেসগুলো আজকে বন্ধের পথে। আজ গত 2020 সালের 19 মার্চে বাংলাদেশে আমাদের শাটডাউন শুরু হয়। সে শাটডাউনের পর থেকে মাঝে মাঝে খুলে দেওয়া হলেও আমাদের বিজনেস, কিন্তু পর্যটন বিজনেস আমরা চালু করতে পারিনি। আজ অবধি আমাদের পর্যটন বিজনেস বন্ধ আছে। এখানে
পর্যটকরা, লোকাল পর্যটকরা পর্যন্ত আমাদের এখানে আসতে পারতেছে না ডিউ টু কোভিড। জি আমরা আশা করব যে সরকার যেভাবে কোভিড এর টিকা আমদানির যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা অব্যাহত থাকবে এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক শিক্ষার্থীদের যদি শতভাগ টিকার আওতায় আনা যায়, তাহলেই আমাদের দেশে আমাদের যে পর্যটন খাতগুলো আছে সে পর্যটন খাতগুলো আমরা চালু রাখতে পারবো। জি, এই আমি হাবিবুর রহমান, আমি করোনার আপনার কাছে আবার আসবো। আমি একটু জনাব মাহমুদুর রশিদ আপনার কাছে যেতে চাই। বিজিএমইর একটা জরিপ অনুযায়ী আমরা দেখেছি যে প্রায় 1150টি কারখানা প্রায় বন্ধ হয়ে গেছে এবং প্রায় 318 কোটি ডলার এটা প্রায় বাজেয়াপ্ত হয়েছে, বন্ধ হয়ে গেছে। তো এই যে আবার অনেকে কর্মসংস্থান হারিয়েছে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, তা আপনি এটাকে কি বলবেন? আসলে আমি প্রথমে যে কথাটা বলছিলাম, এটা আসলে সেই কথাটাই রেশ ধরে একই জিনিস চলে আসছে, যে আসলে ইটস উই অল আর ইন ওয়ান আমব্রেলা। কিন্তু সারা বিশ্ব সবাই একটা, কিন্তু বিজনেস কি, এটাকে একটা ইকোনমিক সাইকেল। একজন জি বায়ার থাকবে, একজন সেলার থাকবে, কেনা বেচা হবে, ইটস আ সাইকেল। সো এখন অবভিয়াসলি বায়ার যারা আছে, যার অর্ডার কেন ক্যান্সেল হবে না, তারও কিন্তু ডিমান্ড কমে গেছে। বায়ারের স্টোর বন্ধ থাকছে, শোরুম গুলো বন্ধ থাকছে ইউরোপে, আমেরিকায়। সো অবভিয়াসলি কিন্তু কি হইলো, তার ডিমান্ড কমে গেছে, সো অ্যাকর্ডিং টু তার পারচেজিং পাওয়ার কমে গেছে, সো অ্যাকর্ডিংলি সে বাংলাদেশের ফ্যাক্টরি গুলাতেও সে অর্ডার প্লেস কম করেছে। সো এই পুরোটা আসলে একটা চেইন। এটা যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এটা আসলে আমাদের কিছু করার নাই। সেম অ্যাজ ইট ইজ, যেরকম আমাদের হাবিব ভাইদের ট্যুরিজম বন্ধ আছে, এখন কিছু করার নাই, তার কনজিউমার, তার কাস্টমার নাই, তাকে বন্ধ রাখতেই হবে। সো এখন আলটিমেট থিং ইজ যে আমাদের একটাই কামনা, দ্রুত সময়টা পার করতে হবে এবং আমাদেরকে কোম্পানিগুলোকে, ফ্যাক্টরি গুলোকে তার সক্ষমতা ধরে রাখতে হবে, যেন পুনরায় বায়ারকে অ্যাট্রাক্ট করা যায়। কারণ এই যে ডিমান্ডটা কমেছে বা যে অর্ডারটা ক্যান্সেল হচ্ছে, এটা কিন্তু সাময়িক, এটা কিন্তু দীর্ঘমেয়াদী না। কারণ যেই কনজিউমারদের যেই কনজিউমেবল পাওয়ারটা কমেছে, এটা কিন্তু আবার গেইন করবে। কখন গেইন করবে? যখন পুরো ইকোনমিটা আবার বুস্ট করবে পুরো ওয়ার্ল্ডে। জি সো আলটিমেটলি তো সাইকেলটা হচ্ছে না। সো উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট, মানে যে সাইকেলটা ঘুরতে হবে। জি, সো টিল আপনি দেন একটু আসলে অপেক্ষা আপনি একটু করা ছাড়া তাহলে উপায় নেই। আরেকটু বলবেন যে একেবারেই আমি তৃণমূল পর্যায়ে চলে যাচ্ছি, একেবারে খেটে খাওয়া দিনমজুর যারা, তারা কিভাবে, তাদের কিভাবে উন্নয়ন হবে? এই করোনাটা এখন চলে গেলে, আমাদের লকডাউনটা চলে গেলে তাদের উন্নয়নটা আমরা কিভাবে করব? অবশ্যই করোনা চলে গেলে আবার কর্মসংস্থান বৃদ্ধি পাবে। তার কারণ হচ্ছে যে যেই পোশাকটা আপনি পরেন, যেই খাবারটা আপনি গ্রহণ করেন, যেই বাচ্চাটা স্কুলে পড়ে, এই সকল ডিমান্ড কিন্তু অবভিয়াসলি রেইজ করবে। জাস্ট ইটস আ ম্যাটার অফ টাইম। সো এই সময়টা আমাদেরকে ধরে রাখতে হবে এবং এই মানুষগুলোকে আমাদের কম বেশি যেভাবেই হোক, যেমন আমার প্রতিষ্ঠানে যেই কর্মকর্তা কর্মচারীরা আছে, আমাদের যে এমপ্লয়মেন্ট আছে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা কিন্তু একজন কর্মীকেও ছাঁটাই করি নাই, যেভাবেই হোক আমরা ধরে রাখছি। সো আমি জি জানি এরকম এক্সাম্পল আমাদের বাংলাদেশে হাজার হাজার আছে, যারা তাদের কর্মীদেরকে ধরে রেখেছেন যে কোনো ভাবেই হোক, নিজেদের ব্যাংক ব্যালেন্স শেষ করে, সেভিংস শেষ করে, এফডিআর হয়তো তার ছিল, যার হয়তো কোথাও পুঁজি ছিল, সবকিছু দিয়ে কিন্তু সেগুলোকে চালিয়ে যাচ্ছে। সো এই কম্প্রোমাইজটা করে আসলে আমাদের যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব চালিয়ে যেতে হবে। যেন হয়তো কারো সক্ষমতা কম থাকলে সে 50% বেতন দেবে, তাও না থাকলে সে 30% দেবে, বাট সামহাউ উই হ্যাভ টু কন্টিনিউ কন্টিনিউ করে এদেরকে রেখে যেতে হবে, চালিয়ে যেতে হবে, আবার এটা ব্যাক করবে ইনশাল্লাহ। জি, হাবিবুর রহমান, আপনি একটু বলবেন, আপনি পর্যটন খাতের কথা বলছেন, এখন যদি পর্যটন খাতটা আবার চালু হয়, তো এই ব্যাপারে আপনাদের সরকারের কাছে প্রণোদনার ব্যাপারে কোনো কিছু আছে কিনা? জি, আমরা ইতিমধ্যে গভর্নমেন্টের কাছে আমরা আবেদন করেছি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, যেহেতু গণমাধ্যম হচ্ছে একমাত্র মাধ্যম সরকারের কাছে বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়ার। আমি আজকেও বাংলা টিভির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশরত্ন, যার আহ, সঠিক নেতৃত্বে আজকে বাংলাদেশ অগ্রগতির অপরিত্রুদ্ধ ট্রেন লাইনে আছে। আমরা আশা করব আমাদের যে বাংলাদেশ সরকারের যে অগ্রযাত্রা, এটা অব্যাহত থাকবে। প্যান্ডেমিক সিচুয়েশন আসছে, এই সিচুয়েশন সারা জীবন থাকবে না। আমি মাহমুদ ভাইয়ের সাথে একমত। আমাদেরকে এই বিষয়টাকে ওভারকাম করতে হবে। বাংলাদেশ সরকারের নিকট আমাদের একটা দাবি থাকবে যে পর্যটন খাতকে ঘুরায়া দাঁড় করানোর জন্য আমরা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারি, আমাদেরকে বিভিন্ন খাত, যেমন গভর্নমেন্ট গার্মেন্টস সেক্টরে প্রণোদনা দিয়েছে আমাদেরকে, তারপর আরো অন্যান্য শিল্প সেক্টরে প্রণোদনা দিয়েছে।
ঠিক তারই ধারাবাহিকতা অনুসারে যদি পর্যটন খাতেও গভর্নমেন্ট কিছুটা হলেও প্রণোদনা দেয়, তাহলে আমাদের যে আজকে প্রায় 1.5 বছর যাবত আমাদের পর্যটন যে বন্ধ আছে, কিছুটা হলেও আমরা পুষিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। আমি দাবি জানাই আমাদের যে মমতাময়ী মায়ের মতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এই তথ্যটি অবশ্যই ওনার কর্ণগোচরে যাবে। উনি অবশ্যই এটাকে মূল্যায়ন করবেন এবং পর্যটন সেক্টরে জি হাবিবুর রহমান সাহেব, আমরা আবার ফিরে আসবো, আমাদের একটা বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, সানি পাওয়ার ভিশন গ্রুপ উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, সানি পাওয়ার ভিশন গ্রুপ উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম করোনায় বিপন্ন বাণিজ্য। জনাব মাহমুদুর রশিদ, আপনি একটু বলবেন যে এই করোনা পরবর্তী সময়ে আমাদের এই বিপন্ন বাণিজ্যটাকে, এই খাতটাকে আমরা কিভাবে আরো অগ্রগতি করতে পারি? ছোট মুদি দোকান থেকে শুরু করে একটা অনেক বড় গার্মেন্টস ফ্যাক্টরি বলি বা একটা যে কোনো ইন্ডাস্ট্রি বলি, সবই তো আসলে বাণিজ্যর পার্ট। সো প্রথমত হচ্ছে যে এই মুহূর্তটায় সবচেয়ে বেশি যেটা দরকার, যেরকম আমাদের বা আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেমন বিভিন্ন রপ্তানিমুখী শিল্পকে উনি প্রণোদনার সুযোগ করে দিয়েছেন, স্মল এসএমই কেও করে দিয়েছেন, অনেক খাতে করেছেন। তো এখন সবার দরকার হচ্ছে ওই যে ওয়ার্কিং ক্যাপিটাল বা এক্সেস টু ফাইন্যান্সটা। সেই এক্সেস টু ফাইন্যান্সটা দিয়ে সবাই যদি এই টাইমটাকে ওভারকাম করে যেতে পারে, নেক্সট আমাদেরকে ওই বাণিজ্য খাতটাকে উত্তরণ করতে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে যে টাইম টু টাইম যে ট্রান্সফরমেশনটা দরকার। বিজনেসের কিন্তু অনেক নেচার এই করোনার মধ্যে পরিবর্তন হয়ে আসছে। মানুষ অনেক বেশি অনলাইন নির্ভর হয়েছে, অনেক বেশি মানুষ ই কমার্স নির্ভর হয়েছে, অনেক বেশি মানুষ ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করছে। সো এই ট্রান্সফরমেশন গুলোকে অ্যাডপ্ট করতে হবে। নেক্সট একটা বড় জিনিস হচ্ছে প্রতিটা প্রতিষ্ঠানে যথাযথ কস্ট অপটিমাইজেশন করে প্রোডাক্টের কস্ট গুলোকে কমিয়ে আনতে হবে, যেন মানুষের বাইং ক্যাপাসিটি একটু কম থাকলেও সে বেশি বিক্রি করার সুযোগ পায়, অর্থাৎ ডিমান্ডটাকে অটোমেটিক রেইজ করবে। সো সেটার জন্য দরকার কস্ট অপটিমাইজেশন। এন্ড ফাইনালি যেটা দরকার সেটা হচ্ছে যার যেখানে যে অবস্থায় যেই রিসোর্স আছে, আমার যদি 1 কাঠা জমি থাকে, একজনের যদি 1 একর জমি থাকে, প্রতিটা জায়গাকে প্রতিটা প্লেসকে যথাযথভাবে ইউটিলাইজ করতে হবে, যেন আমাদের কোথাও কোনো রিসোর্সের অপচয় না হয়। তাহলে কিন্তু দেখা যাবে যে খুব শীঘ্রই আবার আমরা আগের অবস্থায় ফেরত যেতে পারবো ইনশাআল্লাহ। জি, আমি একটু জনাব হাবিবুর রহমান, আমি একটু আপনার কাছে জানতে চাই, 1971-এ যখন মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধে বাংলাদেশ একদম সবকিছু হারিয়েছিল। তারপরও এই দেশে যারা বেঁচে ছিলেন তারা এই দেশটাকে আবার নতুন মাত্রায়, নতুন আঙ্গিকে তাদের কর্ম পরিকল্পনা দিয়ে সাজিয়েছেন। তার ফলশ্রুতিতে আজকে আমরা সুন্দর একটি ক্ষেত্র পেয়েছি। আমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আজকে ব্যবসা প্রতিষ্ঠানে এন্টারপ্রেনিয়রশিপ হাতে নিয়েছি, যারা এন্টারপ্রেনিয়র হিসেবে মাঠে যারা বিচরণ করেছি, আমাদের সেই মুক্তিযোদ্ধাদের রেখে যাওয়ার সেই ফলটাই আজকে আমি মাহমুদ রশিদ ভাইয়ের সূত্র ধরে বলবো, উনি সুন্দর একটি কথা বলেছেন। সেটা হলো আজকে আমরা এটাও আমাদের জন্য একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ওয়ার। এই যুদ্ধে আমরা যারা বেঁচে থাকবো, আল্লাহ আমাদের যাদেরকে বাঁচিয়ে রাখবেন, আমরা ঠিক ওই মুক্তিযুদ্ধের সময় যারা বেঁচে ছিলেন, যুদ্ধ পরবর্তী সময়ে যারা দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন, আমরা যেটা উপভোগ করে আজকে যারা উপভোগ করতেছি, আমরা যে ফলটা আজকে যারা লাভ করতেছি, আমরা যারা আজকে যারা করোনা যোদ্ধা আছি, করোনা থেকে যারা জয়ী হব, আমরা আমাদের দেশের 1 ইঞ্চি মাটিও অনাবাদি রাখবো না। আমরা সবগুলো জায়গায় আমরা সেগুলো চাষাবাদের আওতায় নিয়ে আসার জন্য যারা চাষি আছেন তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব। আমরা যে যে সেক্টরে আছি আমরা সবাই চেষ্টা করব যে আমরা যদি 8 ঘন্টা কাজ করতাম অন্যদিন, আমরা সেখানে 10 ঘন্টা কাজ করব, দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য। বিগত দিনে যে ধরনের আমাদের ক্ষতি হয়েছে প্যান্ডেমিকের কারণে, আমরা যাতে আগামী সময়গুলোতে এটাকে আমরা পুষিয়ে নিতে পারি, যে আমরা প্রতিটা সময়টাকে কাজে লাগাবো। যে মাহমুদুর রশিদ, আপনি একটু বলবেন, আমরা যে দেশে বিপন্ন পণ্য উৎপাদন এই করোনাকালীন সময়ে যে আমরা উৎপাদন করেছি, এখানে অনেক প্রতিবন্ধকতাও দেখেছি, সেই প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার জন্য আমাদের কি করা উচিত? এইটা আসলে যেই কথাগুলো আমি একটু আগে বলেছি একই কথাই বারবার চলে আসবে, যে আমাদেরকে আমাদের আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে কি, আমাদের সবচেয়ে বেশি শর্টেজ ছিল
ক্যাশ শর্টেজ, ফান্ড জি শর্টেজ, সব। দেন প্রবলেম ছিল যে আমরা একটা মাসের মধ্যে দেখা যেত 10 দিন 12 দিনের বেশি ওয়ার্কিং ডে পাচ্ছিলাম না, কারণ বিভিন্ন কারণে লকডাউন শাটডাউনের জন্য বন্ধ। দেন আমাদের একটা বড় প্রতিবন্ধকতা ছিল লজিস্টিক্যাল সাপোর্টস, ডেলিভারি, শিপমেন্ট, এগুলো আপনি জানেন আজ এখন পর্যন্ত এভরি পোর্ট, পৃথিবীর যতগুলো শিপিং লাইন আছে, পোর্ট আছে, সবগুলো হাই কনজেশন। প্রতিটা জায়গায় আমার অনেক ম্যাপ প্রোডাক্ট দেখা যাচ্ছে যে ইম্পোর্ট হয়ে আসতেছে কলম্বোতে 20 দিন 30 দিন পরে পরে থাকতেছে। সো দিজ অল আর ক্রাইসিস। এগুলো এই প্যান্ডেমিকের জন্য হয়েছে। তারপরে কি হচ্ছে, আমাদের বিভিন্ন কর্মীরা কিন্তু করোনা আক্রান্ত হচ্ছেন। যখন আক্রান্ত হচ্ছে তখন দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে, যেন আরো বেশি করোনাটা ছড়িয়ে না পড়ে প্রতিষ্ঠানের ভেতরে। সো বিভিন্ন কারণে এই যে প্রতিবন্ধকতা ছিল, এখান থেকে আমরা একটা জিনিসই শিখেছি যে আল্লাহর রহমতে বেঁচে থাকাটা অবশ্যই আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় নিয়ামত। এরপরেই হচ্ছে আমাদের কাছে এখনো অবশিষ্ট যে রিসোর্স গুলো আছে, আমার যদি ফ্যাক্টরিতে মেশিন থাকে, আমার যদি কর্মী থাকে, আমার যদি অফিসে স্পেস থাকে, I have to use it at any cost and in a 100% mode. So এটাই আমরা শিখেছি, এটাই আমাদেরকে এখন বাস্তবায়ন করতে হবে। জি জনাব হাবিবুর রহমান, আপনি একটু বলবেন যে এই করোনা পরবর্তী সময়ে আমরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাব, আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বা আপনার পর্যটন খাত, এবং আপনি বলেছেন আপনার ইয়ে আছে, আপনার গার্মেন্টস শিল্প আছে, সেই খাতে আপনারা শ্রমিকদেরকে প্রণোদনা কেমন দিয়েছেন বা দিবেন, বা কিভাবে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবেন? প্রতিটা মালিকই চায় যে তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারী সবাই ভালো থাকুক। তারা যদি ভালো থাকে প্রোডাকশন ভালো হবে, টাইমলি শিপমেন্ট দেওয়া যাবে এবং দেশে রেমিটেন্স আসবে। আমরা চেষ্টা করব, আমাদের চিন্তার মধ্যে এটা আছে, প্ল্যানের মধ্যে আছে যে আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে ক্ষতিগ্রস্ত শ্রমিক যারা আছে তাদেরকে কিভাবে আমরা প্রণোদনার আওতায় নিয়ে আসতে পারি, সেটা আমরা অবশ্যই বিবেচনা করব। এবং আমরা, যেটা আবারও পুনরাবৃত্তি হচ্ছে, আমরা চেষ্টা করব আমাদের কর্মের মাধ্যমে আমাদের বিগত দিনে ক্ষতি হয়ে যাওয়া যে অর্থনীতিটা আছে, যেটা ভঙ্গুর হয়ে গেছে আমাদের চলমান অর্থনীতি, সেই অর্থনীতিটাকে যাতে আমরা সঠিক রাখতে পারি, চলমান রাখতে পারি। আমাদের ট্রেনটা যেমন যাত্রীবাহী ট্রেন না হয়ে মেল ট্রেনের গতিতে চলে। আপনি দেখেন বাংলাদেশ বিশেষ করে নিট গার্মেন্টসে, নিট অ্যান্ড ওভেন দুটোতে মিলেই সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় নম্বরে ছিল। আজকে আপনি দেখবেন তৃতীয় নম্বরে চলে গেছে। জি বাংলাদেশে আজকে দেখবেন বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় 34 বিলিয়ন মার্কিন ডলার। আমরা কিন্তু বিভিন্ন ঘাত প্রতিঘাত পার করে আমরা নিম্ন আয়ের দেশ থেকে আজকে সামাজিক বলেন, অর্থনীতি বলেন, জীবনযাত্রার বিভিন্ন সেক্টরগুলো যে মানদণ্ডগুলো আমরা আছে সেগুলো আমরা উন্নয়নশীল দেশে আসছি। আমি একটু মাহমুদুর রশিদ আপনাকে একটু বলতে চাই, আমরা এই যে উন্নয়নশীল দেশে এসেছি, আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে যেতে হলে আমাদের এই ব্যবসায়ী সমাজ কিভাবে অবদান রাখতে পারবে, বা আমরা কিভাবে এগোবো? উন্নত দেশ তো আমরা হই না, আমরা উন্নয়নশীল দেশ হওয়ার জন্য কোয়ালিফাইড হয়েছি। জি মধ্যম আয়ের দেশ। উন্নয়নশীল, হ্যাঁ, মধ্যমায়ের দেশ হওয়ার জন্য আমরা কোয়ালিফাইড হয়েছি। জি আমরা এখনো কিন্তু পুরোপুরি হয়ে সারি নাই, বাট আমরা চেষ্টা করছি। সো এই আমরা জায়গাটা 2041 সালের মধ্যে আমরা উন্নত দেশে যাব, আমাদের সেই আশা আছে। ইনশাআল্লাহ। তখন হ্যাঁ, আপনার হ্যাঁ, মতামত জানতে চাচ্ছি। আমাদেরকে যেটা করতে হবে, আমাদের দেশের যে হিউজ ম্যান পাওয়ার, আমাদের দেশে একটা বড় অপরচুনিটি হচ্ছে আমাদের ম্যান পাওয়ার। এত জনশক্তি আছে। অল্প দেশের মধ্যে, এক্স্যাক্টলি, এত অল্প জায়গার ভেতরে এত বেশি জনসংখ্যা, এটাকে আমরা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, এবং আমাদের দেশে যে ইন্ডাস্ট্রি গুলো আছে, মানে মার্ভেলাস। আমাদের দেশে কিন্তু আপনি জানেন যে বর্তমানে গার্মেন্ট শিল্পর যে ওয়ার্ল্ড ওয়াইড গ্রিন ফ্যাক্টরির মধ্যে 10টার মধ্যে 6টাই বাংলাদেশে। সো দিজ অল আর আওয়ার স্ট্যাটাস। সো আমাদের এখন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলছে মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড। সো এই জিনিসগুলোকে আমাদের ইন্টারন্যাশনালি আরো বেশি বেশি ব্র্যান্ডিং করতে হবে। আমাদের সরকারের উচিত আমাদের দেশীয় প্রোডাক্ট গুলোকে বিদেশে আরো বেশি বেশি প্যাট্রোনাইজ করা, বিদেশে বেশি বেশি ইনফ্লুয়েন্স করা, এবং বিভিন্ন দেশগুলোতে আমাদের এই জিনিসগুলোকে আরো বেশি অ্যাক্সেসিবিলিটি ক্রিয়েট করে দেওয়া। তাহলে কি হবে, আমাদের যেই ফ্যাক্টরি গুলো হয়তো এখন পুরোপূর্ণ রপ্তানিমুখী ফ্যাক্টরিও যারা নাই, লোকাল ইন্ডাস্ট্রিও আছে, তারাও কিন্তু রপ্তানি করতে ইন্টারেস্টেড হবে। তখন দেশ অটোমেটিক্যালি ফরেন রেমিটেন্স আর্ন করবে এবং দেশের টার্নওভারটা আরো বেড়ে যাবে। সো আমাদের এই সুযোগটাই দিতে হবে। যারা অলরেডি এক্সপোর্ট ওরিয়েন্টেড আছে তারা তো আছেই, কিন্তু যারা নেই এদেরকেও আমাদের বিভিন্নভাবে গ্রুমিং করে, এদেরকে ডেভেলপ করে, এগুলোকেও আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেডে নিয়ে আসতে হবে, যেন আমরা সব বিক্রি করতে পারি। আপনি চায়নাকে দেখেন,
তারা সব বিক্রি করতে পারে বিদেশের কাছে। সো উই হ্যাভ টু অ্যাচিভ দ্যাট সুপার ইকোনমিক পাওয়ার, যে আমার দেশে যা হয় আমি সব বিদেশে বিক্রি করতে পারবো। when we'll be able to earn মানে real earn the remittance, then only the country will develop. মানে আমার টাকা আপনাকে দিলাম, আপনার টাকা আমাকে দিলেন, এইভাবে কিন্তু দেশ ডেভেলপ হবে না। দেশ ডেভেলপ হবে যখন বাহিরের টাকা বিদেশে ঢুকবে। জি, আমরা তো আরেকটা জিনিস আমাদের দেখেছি, ওইটা আমরা কাজ আমরা করতে হবে। অনলাইন ব্যবসায় কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গেছি। প্যান্ডামিক আমাদেরকে এটা শিখিয়েছে, আমরা ই কমার্সের দিকে এগিয়ে গেছে। আপনি কি বলবেন? ডেফিনেটলি বাংলাদেশ অনেক ভালো করছে ই কমার্সে, এবং সেইটা ওই যে ওই জনসংখ্যার সুফলটাও ই কমার্স পাচ্ছে, অল্প জায়গায় অল্প ডেলিভারি কস্টে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। আর শুধু তাই না, বাংলাদেশের ই কমার্স বা বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রি কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে। আপনি জানেন এখন জি। $1 বিলিয়ন লক্ষ্যমাত্রা বাংলাদেশ থেকে বিদেশে তথ্য অলরেডি প্রযুক্তি $1 রপ্তানি। বিলিয়ন আমরা এক্সপোর্ট করেছি। ও আমাদের 1 টার্গেট বিলিয়ন বর্তমান করে $2 ফেলেছি। বিলিয়ন। জি ও জি 2 জি। বিলিয়ন, ওকে। সো 2 বিলিয়ন। তার মানে দেখেন, which is almost 10% becoming 10% of our garments export. মানে আমার $22 বিলিয়ন গার্মেন্টস এক্সপোর্ট, আমি যে $2 বিলিয়ন তথ্য প্রযুক্তি রপ্তানি করতে পারি, সো ইটস এ হিউজ অপরচুনিটি। সো বাংলাদেশ আসলে ভালো করছে, এবং বাংলাদেশ আমার বিশ্বাস আরো অনেক ভালো করবে, বিকজ বাংলাদেশে এই জায়গাটায় দীর্ঘদিন যে ফ্রিল্যান্সিং করে আসছে বাংলাদেশের ছেলেরা, বাংলাদেশের বিভিন্ন এক্সপার্টরা, তারা কিন্তু এখন অনেক স্কিল, এই জি। স্কিল সে এখন নিজের প্রতিষ্ঠানের জন্য ব্যয় করছে। জি, আমরা দেখছি তো আরো আমি অনেক মনে করি নতুন এখানে নতুন অনেক সম্ভাবনা উদ্যোগ, আছে। জি অনেক সম্ভাবনা আছে, আমাদের নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। ধন্যবাদ জনাব মাহমুদুর রশিদ, ধন্যবাদ জনাব কাজী হাবিবুর রহমান, বাংলা টিভির পক্ষ থেকে। প্রিয় দর্শক, সানি পাওয়ার ভিশন গ্রুপ উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।